আমি সুখেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর জিওগ্রাফির বায়ুমণ্ডল অধ্যায়ের বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো বায়ুমণ্ডলের তাপের তারতম্যের যে কারণগুলি রয়েছে সেই কারণগুলির মধ্যে 10টি কারণ আছে যেটি বায়ুমণ্ডলের উষ্ণতা বা তাপের তারতম্য ঘটিয়ে থাকে। তো সেই কারণগুলি হচ্ছে কী কী না, প্রথমে হচ্ছে দেখো অক্ষাংশ, তারপর উচ্চতা, তারপর স্থলভাগ ও জলভাগের বণ্টন, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, নগরায়ন ও শিল্পায়ন। তো আমরা এবারেতে এই কারণগুলি সম্পর্কে এবার জেনে নেব। তো দেখো, প্রথমে রয়েছে অক্ষাংশ। অক্ষাংশের ক্ষেত্রে বলছে দেখো যে পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 2 নম্বরে বলছে দেখো অক্ষাংশ ভেদে ভূপৃষ্ঠের সূর্যরশ্মির পতন করে তারতম্য ঘটে। 3 নম্বর বলছে লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছায়, ফলে উত্তাপের পরিমাণ বেশি হয়। 4 নম্বর বলছে তির্যকভাবে পতিত সূর্যরশ্মি বেশি বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে পড়ে এবং বেশি জায়গায় ছড়িয়ে পড়ে, ফলে উত্তাপের পরিমাণ কম হয়। তো এবার একটু বুঝে নিই যে এই ব্যাপারটা কী বলছে। দেখো, আমরা জানি যে আমাদের যে পৃথিবী আছে সেই পৃথিবীর যে অক্ষ, সেই অক্ষ তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণেতে হেলে থাকে। তো এইভাবে হেলে থাকা অবস্থাতেই কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে চলেছে। এবার সেই পরিক্রমণ করার সময়তে সূর্য থেকে যে সূর্যরশ্মিটা আমাদের পৃথিবীতে আসে সেই সূর্যরশ্মির পতন কোণে তারতম্য হয়, অর্থাৎ লম্বভাবে এবং তির্যকভাবে পড়ে থাকে ভূপৃষ্ঠের ওপরেতে। এবার যে লম্বভাবে যে সূর্যরশ্মিটা পড়ে সেই সূর্যরশ্মিটা কম বায়ুস্তর ভেদ করে আসে এবং ভূপৃষ্ঠের ওপরে যখন পড়ে সেটা কম ছড়িয়ে পড়ে, সেই জন্য তাপের পরিমাণটা বেশি হয়। আর তির্যকভাবে যে সূর্যরশ্মিটা পড়ে, অর্থাৎ যে সূর্যরশ্মিটা ভূপৃষ্ঠের ওপরে হেলে পড়ে, তো সেই তির্যকভাবে পড়া যে সূর্যরশ্মি সেটা কী হয়, বেশি বায়ুস্তর ভেদ করে আসে এবং ভূপৃষ্ঠের উপর যখন পড়ে তখন সেটা ছড়িয়ে পড়ে বেশি। সেই জন্যে সেই তির্যকভাবে পতিত যে সূর্যরশ্মি সেই সূর্যরশ্মিতে তাপের পরিমাণটা কম থাকে। তো যথারীতি সেই জন্যে লম্বভাবে পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলোতে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় সেখানকার ভূপৃষ্ঠ বেশি উত্তপ্ত হচ্ছে, এবং সেই বেশি ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার দরুন কী হয় না, সেইখানকার বায়ুমণ্ডলও হচ্ছে বেশি উত্তপ্ত হয়ে থাকে। আর তির্যকভাবে যে সূর্যরশ্মি যে সমস্ত অঞ্চলগুলোতে পড়ে পৃথিবীতে, সেই সমস্ত অঞ্চলগুলোতে কী হয়, ভূপৃষ্ঠতে কম উত্তাপ পায় এবং বায়ুমণ্ডলও সেই সঙ্গেতে কিন্তু কম উত্তপ্ত হয়ে থাকে। তো এখানে দেখো উদাহরণ হিসেবে বলছে যে নিরক্ষীয় অঞ্চল। আমরা জানি যে পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল আছে সেই নিরক্ষীয় অঞ্চলেতে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দিয়ে থাকে। তো সেই জন্যে কী হয়, এই নিরক্ষীয় অঞ্চলে লম্ব সূর্যরশ্মি পড়ার কারণেতে সারা বছর বায়ুমণ্ডলের উষ্ণতাটা বেশি থাকে। আর অপরদিকে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়তে থাকার কারণেতে বায়ুমণ্ডলের তাপের পরিমাণটা কম হতে থাকে। তো এইটা গেল অক্ষাংশ কীভাবে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে সেই বিষয়টা। এরপরেতে আসছে দেখো উচ্চতা। তো উচ্চতার ক্ষেত্রে কি বলছে দেখো, যে উচ্চতায় বলছে যে বায়ুমণ্ডলের নিম্নস্তর ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতার হ্রাস পায়। 2 নম্বরে বলছে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের খুব সামান্য অংশ উপরের বায়ুস্তরে পৌঁছায়। 3 নম্বরে বলছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে অ্যারোসোল জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় তাপ শোষণ ও সংরক্ষণ কম হয়। 4 নম্বরে বলছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলেতে বায়ুর ঘনত্ব ও চাপ কম থাকায় বায়ু দ্রুত প্রসারিত ও শীতল হয়ে পড়ে। তো এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে দেখো, আমাদের যে জানি যে আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তর আছে সেই স্তরের মধ্যে সবথেকে নিচের যে স্তর, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তরটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এখানেতে উচ্চতা যত বৃদ্ধি পায় সেই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কমতে থাকে, এবং সেটা কী হারে কমে, এটা হচ্ছে প্রতি 1000 মিটার উচ্চতাতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতাটা কমতে থাকে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে দেখো যে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের খুব সামান্য অংশ উপরের বায়ুস্তরে পৌঁছায়, অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ যখন সূর্যের রশ্মির প্রভাবেতে বা যে ইনসোলেশনের প্রভাবেতে যখন উত্তপ্ত হয়, সেই উত্তপ্ত হওয়ার পরেতে যখন দিনের বেলায় উত্তপ্ত হচ্ছে, এবার রাত্রেবেলাতে কী করে, ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করতে শুরু করে। এবার সেই তাপের যে বিকিরিত যে তাপ, সেই বিকিরিত তাপের খুব সামান্য অংশই কিন্তু ঊর্ধ্ব বায়ুমণ্ডলেতে কিন্তু পৌঁছায় বা উপরের স্তরের বায়ুমণ্ডলেতে কিন্তু পৌঁছায়। সেই জন্যে কী হয়, যে যত উচ্চতা বৃদ্ধি পায় সেই জন্যে আস্তে আস্তে বিকিরিত তাপের পরিমাণটাও কমতে থাকে বায়ুমণ্ডলে, সেই জন্য উপরের স্তরের বায়ুমণ্ডলগুলো শীতল হয়ে থাকে। তারপরে দেখো বলছে যে ঊর্ধ্ব বায়ুমণ্ডলেতে অ্যারোসল জলীয় বাষ্পের পরিমাণ কম, তাই তাপ শোষণ ও সংরক্ষণও কম। অর্থাৎ যত আমরা বায়ুমণ্ডলের উপরের দিকে যত উঠবো তত কী হবে, অ্যারোসল মানে ধূলিকণা যেগুলোকে রয়েছে বায়ুমণ্ডলেতে সেই অ্যারোসলের পরিমাণটা কমতে থাকবে, জলীয় বাষ্প কমতে থাকবে,
এবং আমরা জানি যে এগুলো কিন্তু তাপ শোষণ করে নেয়, তাপ শোষণ করে উত্তপ্ত হয়ে যায়, বায়ুমণ্ডলে উত্তপ্ত মানে উত্তাপকে বৃদ্ধি করে থাকে। এবার যেহেতু ঊর্ধ্ব বায়ুমণ্ডলেতে অ্যারোসলের পরিমাণ কম, জলীয় বাষ্পের পরিমাণ কম, তাই তাপ শোষণটাও কম হবে, সেই জন্যে বায়ুমণ্ডলের উষ্ণতাটাও কম হবে। আর কি আছে দেখো, বলছে দেখো ঊর্ধ্ব বায়ুমণ্ডলেতে বায়ুর ঘনত্ব ও চাপ কম থাকায় বায়ু দ্রুত প্রসারিত ও শীতল হয়ে পড়ে। অর্থাৎ নিচের স্তর থেকে যে বায়ুটা উপরের দিকে ওঠে তখন কী হয়, যে ঘনত্বটা কমতে থাকে, কারণ অ্যারোসল কম, জলীয় বাষ্প কম, সেই জন্য বায়ুর ঘনত্বও আস্তে আস্তে কমতে থাকে। আর ঘনত্ব কমে যাওয়ার কারণে কী হয়, যে বায়ু চাপও কম হয়ে যায়। তো সেই কারণেতে কী হয়, যে ঘনত্ব কম, চাপও কম, সেই জন্য ঊর্ধ্বস্তরের যে বায়ু সেটা কী হয় না, দ্রুত প্রসারিত হয়, প্রসারিত হয়ে সেটা শীতল হয়ে পড়ে। সেই কারণেতে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় তত ঊর্ধ্ব বায়ুমণ্ডল, বিশেষ করে ট্রপোস্ফিয়ারেতে, সেই ট্রপোস্ফিয়ারেতে কী হয় না, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতাটা কমতে থাকে। এবং দেখো এখানে বলছে যে এই কারণেতেই উচ্চস্থান শীতল হয়ে থাকে, যেমন কলকাতা অপেক্ষা শিলিগুড়ি উষ্ণতা কম। অর্থাৎ আমরা যখন পার্বত্য অঞ্চলগুলোতে যাই, সমতল ভূমি থেকে কিন্তু পার্বত্য অঞ্চলগুলোতে যে সমস্ত শহরগুলো আছে, সেই সমস্ত শহরের কিন্তু উচ্চতাটা বেশি থাকার কারণেতে, পার্বত্য অঞ্চলের শহরগুলোর উচ্চতা বেশি থাকার কারণে সেখানে কিন্তু শীতলতা লক্ষ্য করা যায়। যেরকম কলকাতার ক্ষেত্রে, কলকাতা সমতল ভূমির শহর, এবং শিলিগুড়ি বা দার্জিলিংয়ের কোনো শহর যদি হয়, বা দার্জিলিং যদি হয়, সেখানে উচ্চতাটা বেশি, কলকাতা থেকে সেখানে উচ্চতা বেশি, সেই জন্য কী হয়, সেখানেতে তাপমাত্রাটা অনেক কম হয়, বায়ুমণ্ডলের তাপমাত্রাটা অনেক কম হওয়ার দরুন কলকাতা থেকে দার্জিলিং বা শিলিগুড়ির মতন জায়গাতে তাপমাত্রাটা অনেক কম থাকে। তো এটা গেল উচ্চতা। এই উচ্চতা এইভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসে দেখো স্থলভাগ ও জলভাগের বন্টন। তো বলছে দেখো যে জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয়। 2 নম্বরে বলছে দিনের বেলা স্থলভাগে নিম্নচাপ ও সন্নিহিত সমুদ্রে উচ্চচাপ বিরাজ করে, ফলে সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়। 3 নম্বরে বলছে রাতের বেলা স্থলভাগে উচ্চচাপ ও সন্নিহিত সমুদ্রে নিম্নচাপ বিরাজ করে, ফলে স্থলভাগের দিক থেকে সমুদ্রের দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। তো এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে যে যদি আমাদের যে উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে, সেই উপকূলবর্তী অঞ্চলেতে কী হয়, যে স্থলভাগ এবং জলভাগ দুটো পাশাপাশি অবস্থাতে থাকে। এবারেতে এখানেতে দিন এবং রাত্রেতে পর্যায়ক্রমিকভাবে কী হয়, সমুদ্রবায়ু এবং স্থলবায়ু প্রবাহিত হয়, যে কারণেতে এই উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলগুলো আছে সেই সমস্ত অঞ্চলের জলবায়ুটা সমভাবাপন্ন হয়ে থাকে, মানে চরম ভাব লক্ষ্য করা যায় না, বায়ুমণ্ডলটাও কিন্তু মানে শীতল থাকে, খুব বেশি উষ্ণ নয়, খুব বেশি শীতলও হয়ে পড়ে না, যে একটা সমভাবাপন্ন আবহাওয়া বা জলবায়ু লক্ষ্য করা যায় এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে। এবং তার জন্য কতগুলো কারণ আছে, সেটাই এখানে বলেছে দেখো, যে জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয়। দিনের বেলাতে কি হয়, যখন সূর্য যখন এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে যখন কিরণ দিয়ে থাকে, তখন কি হয় না, জলভাগেতেও সূর্যের রশ্মি পড়ছে, স্থলভাগেতেও সূর্যরশ্মি পড়ছে। এবার জলভাগ কি হয়, মানে ও আস্তে আস্তে উষ্ণ হতে থাকে, কিন্তু সেই তুলনায় স্থলভাগ কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি উষ্ণ হয়ে পড়ে। এবং সেই কারণেতে কি হয়ে যায়, এই স্থলভাগের উপর নিম্নচাপ তৈরি হয়ে যায়। কারণ আমরা জানি কি, যে কোনো স্থানের বায়ু যত বেশি উষ্ণ হবে সেইখানেতে নিম্নচাপ তৈরি হয়, বায়ু তত হালকা হবে এবং হালকা বায়ু চাপ কম হবে এবং নিম্নচাপ সৃষ্টি হয়ে যাবে। তো এবারে দিনের বেলাতে যখন হচ্ছে স্থলভাগেতে যখন সূর্যকিরণ পড়ছে, সেই সময়তে কি হচ্ছে না, সেখানকার যে অংশ মানে স্থলভাগের অংশগুলো খুব দ্রুত উত্তপ্ত হয়ে সেখানকার বায়ুতে নিম্নচাপ তৈরি করে দিচ্ছে। এবং নিম্নচাপ তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, যে পাশে যে জলভাগটা রয়েছে, অর্থাৎ সমুদ্র সংলগ্ন যে জলভাগটা রয়েছে, সেখানটা কিন্তু উচ্চচাপ থাকছে, কারণ জলটা কিন্তু অত তাড়াতাড়ি উষ্ণ হয়ে মানে পারছে না। অর্থাৎ স্থলভাগটা যতটা বেশি উষ্ণ হয়ে গেছে, তার থেকে কিন্তু জলভাগটা কিন্তু কম উষ্ণ থাকে। সেই জন্য দেখা যায় দেখো, এই দিনের বেলাতে কি হয়, যে এই যে ভূপৃষ্ঠটা বেশি উষ্ণ হয়ে নিম্নচাপ তৈরি করে দেয়, কিন্তু তার পাশের এই যে সমুদ্রের যে অংশটা থাকে বা জলভাগের যে অংশটা থাকে, সেইটা কিন্তু অত বেশি উষ্ণ হয়ে পড়ে না, মানে আস্তে আস্তে উষ্ণটা হতে থাকে। সেই জন্য তখনও কিন্তু এর ওপরেতে উচ্চচাপ বিরাজ করে। এবং আমরা জানি যে বায়ু কী হয়, যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। সেই জন্য দিনের বেলাতে দেখা যায় যে সমুদ্রের ওপরেতে উচ্চচাপ থাকে, আর তার সংলগ্ন স্থলভাগের দিকে থাকে হচ্ছে নিম্নচাপ। এবং সাধারণভাবেই এখান থেকে এই সমুদ্রের দিক থেকে বায়ু প্রবাহিত হবে। কোন দিকে প্রবাহিত হবে না, সমুদ্রের দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে এই সমুদ্রের উচ্চচাপ এলাকা থেকে বায়ু প্রবাহিত হয়ে এই স্থলভাগের নিম্নচাপের দিকে আসবে। ঠিক আছে, এই স্থলভাগের নিম্নচাপের দিকে আসবে এবং এই বায়ুটাকেই বলছে সমুদ্র বায়ু।
তো এই যে সমুদ্র বায়ুটা আসে স্থলভাগের দিকে, এটা তুলনামূলকভাবে ঠান্ডা হয়, শীতল হয়। ঠিক আছে, যেহেতু সমুদ্রের জলভাগের ওপর থেকে আসছে সেই জন্য এই সমুদ্র বায়ুটা কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়, এবং এইটা এই স্থলভাগের উষ্ণতাকে বা স্থলভাগ এই সংলগ্ন যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলের উষ্ণতাকে কিন্তু অনেকাংশে কমিয়ে দেয়। তো এটা গেল সমুদ্র বায়ুর ব্যাপার, যেটা দিনের বেলায় প্রবাহিত হচ্ছে। এবার রাত্রেবেলাতে এর উল্টোটা হয়। এবার রাত্রেবেলাতে কি হয়, রাত্রেবেলাতে স্থলভাগ যত তাড়াতাড়ি উষ্ণ হয়েছিল, দিন শেষ হয়ে যখন রাত হচ্ছে তখন ও কিন্তু খুব দ্রুত মানে তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হতে থাকে। এবার জলভাগ কিন্তু অত তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে পড়ে না। জল যত ধীরে ধীরে উত্তপ্ত হয় আবার ঠান্ডা হওয়ার সময়তেও কিন্তু সেই ততটা আস্তে আস্তে ঠান্ডা হয়। সেই জন্যে দেখা যায় কি যে এই যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে এইখানেতে এই রাতের বেলাতে কি হয় না, স্থলভাগ দ্রুত ঠান্ডা হয়ে উচ্চচাপ সৃষ্টি করে দেয়। কারণ বায়ু যত ঠান্ডা হবে সেই বায়ু তত ভারী হতে থাকবে এবং ভারী বায়ু চাপ বেশি দেবে এবং উচ্চচাপ তৈরি হয়ে যাবে। তো সেই জন্য দেখা যায় যে এই যে স্থলভাগ রয়েছে এই স্থলভাগের এখানটাতে উচ্চচাপ তৈরি হয়ে যায়, কিন্তু সেই সংলগ্ন যে জলভাগটা রয়েছে সেই জলভাগ কিন্তু তখনও উত্তপ্ত থাকে, যে কারণে তার উপরেতে নিম্নচাপ বিরাজ করে। এবং তখন কি হয়, এই স্থলভাগের উচ্চচাপ থেকে শীতল বাতাস এই সমুদ্রের দিকে প্রবাহিত হয়, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হতে থাকে, এবং এটা রাত্রেবেলায় হয় এবং যেটাকে বলছে স্থলবায়ু। তো এই উপকূলবর্তী যে অঞ্চল আছে এই উপকূলবর্তী অঞ্চলেতে পর্যায়ক্রমিকভাবে দিনের বেলায় সমুদ্রবায়ু এবং রাতের বেলাতে স্থলবায়ু প্রবাহিত হয়। এবার এই সমুদ্রবায়ু এবং স্থলবায়ু প্রবাহের দরুন কি হয়, এই উপকূলবর্তী অঞ্চল বা পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলো সমুদ্র সংলগ্ন অঞ্চল, স্থলভাগ এবং জলভাগটা পাশাপাশি যেখানেতে রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে জলবায়ুটা কিন্তু একটা সমভাবাপন্ন থাকে, অর্থাৎ খুব বেশি গরম থাকে না, খুব বেশি ঠান্ডাও থাকে না, চরম ভাবটা লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তো যেরকম দেখো এখানে উদাহরণ দিয়েছে যে মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনম প্রভৃতি সমুদ্র উপকূলের শহরগুলিতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। কারণ আমরা জানি এই শহরগুলো প্রত্যেকটাই সমুদ্র সংলগ্ন শহর, মানে উপকূলবর্তী শহর। এখানেতে স্থলবায়ু এবং সমুদ্রবায়ু পর্যায়ক্রমিকভাবে প্রবাহিত হওয়ার জন্য এই সমস্ত জায়গার মানে আবহাওয়াটা বা জলবায়ুটা কিন্তু সমভাবাপন্ন। এবার দেখা যাচ্ছে দেখো যে দিল্লি, এলাহাবাদ, ভোপাল প্রভৃতি সমুদ্র থেকে দূরে স্থলভাগের প্রায় মধ্যভাগে অবস্থিত শহরগুলিতে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। যেহেতু এখানে কোনো সমুদ্রবায়ু বা স্থলবায়ু প্রবাহিত হচ্ছে না, আর সমুদ্র থেকে অনেক দূরে স্থলভাগের মধ্যে যেহেতু অবস্থিত সেই জন্য এখানকার যে জলবায়ু বা আবহাওয়া সেটা কিন্তু চরম ভাব লক্ষ্য করা যায়, খুব গরম পড়ে। ঠিক আছে, তো এইটা গেল স্থলভাগ এবং জলভাগ কীভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে সেইটা। এরপরে আসছি বায়ুপ্রবাহ। দেখো বলছে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ ও শীতল বায়ু বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়িয়ে বা কমিয়ে দেয়। যেমন গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত উত্তপ্ত লু বায়ু এবং সাইবেরিয়ার শীতল বায়ু শীতকালে দক্ষিণ চীনের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামিয়ে দেয়। আমরা জানি কি যে ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকেই কিন্তু বায়ুপ্রবাহ বলছে, বা বায়ুর যে চলাচলটা হয়, যে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল বা অনুভূমিকভাবে যে বায়ুর যে চলাচল সেইটাকেই বলছে কিন্তু বায়ুপ্রবাহ। এবার যদি ধরো কোনো জায়গার বায়ু খুব উত্তপ্ত হয়ে পড়ে এবং সেই বায়ুটা যদি কোনো শীতল এলাকায় যদি প্রবাহিত হতে থাকে তখন সেই শীতল জায়গার যে অঞ্চলের বায়ুর উত্তাপ কিন্তু বাড়িয়ে দেবে। বা যদি কোনো শীতল অঞ্চলের বায়ু যদি ধরো কোনো উত্তপ্ত এলাকায় যদি প্রবাহিত হয় তাহলে কিন্তু সেখানকার তাপমাত্রাটাকে কিন্তু কমিয়ে দেবে। অর্থাৎ উষ্ণ বায়ু কোনো শীতল এলাকায় আসলে তার তাপমাত্রা বেড়ে যাবে, আবার শীতল বায়ু যদি কোনো উত্তপ্ত এলাকায় যদি যায় তাহলে তার টেম্পারেচারটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে। যেরকম আমাদের ভারতবর্ষেতে যেরকম গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে লু বায়ু প্রবাহিত হয়, খুব উত্তপ্ত যে লু বায়ু, সেই বায়ু প্রবাহের দরুন কিন্তু ওই অঞ্চলের উত্তাপ কিন্তু সেই সময় অনেকটাই বেড়ে যায়। আবার শীতকালেতে যেরকম সাইবেরিয়া থেকে শীতল বায়ু যখন এই দক্ষিণ চীনের দিকে যখন মানে আসে প্রবাহিত হয়ে তখন কিন্তু সেখানকার তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেক নিচে নামিয়ে দেয় বা হিমাঙ্কের নিচে চলে যায়। তো বায়ু প্রবাহ এইভাবে বায়ুমণ্ডলের উত্তাপকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতের ক্ষেত্রে বলতে হবে যে উপকূল অঞ্চল দিয়ে প্রবাহিত উষ্ণ ও শীতল স্রোত উপকূলের বায়ুমণ্ডলে উষ্ণতাকে বাড়িয়ে বা কমিয়ে দেয়। যেমন বলছে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ইউরোপের উত্তর পশ্চিম অংশে সারা বছর গড় উষ্ণতা বেশি থাকে, আবার শীতল পেরু স্রোতের প্রভাবে উষ্ণতা কম হয়। তো এই ব্যাপারটা কি, সমুদ্র স্রোত যেরকম রয়েছে যে উষ্ণ স্রোত, দুরকম সমুদ্র স্রোত হয়ে থাকে, একটা হচ্ছে শীতল, একটা হচ্ছে উষ্ণ। তো উষ্ণ স্রোত সংলগ্ন যে বায়ু আছে সেই বায়ু বা উষ্ণ স্রোত যে যে অঞ্চলের উপর থেকে যখন প্রবাহিত হয়, সমুদ্রের যে স্থানের উপর থেকে প্রবাহিত হয় সেখানকার বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু বেড়ে যায়।
আবার শীতল স্রোত যে অঞ্চলের উপর থেকে যখন প্রবাহিত হয় সমুদ্রে বা যে উপকূল সংলগ্ন অঞ্চলের কাছ থেকে যে শীতল স্রোত প্রবাহিত হয় তার কিন্তু তখন কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রাটা কিন্তু কমে যায়। যেরকম এখানে দুটো খুব উল্লেখযোগ্য স্রোতের উদাহরণ দিয়ে বলেছে, দেখো যে এই উষ্ণ উপসাগরীয় স্রোত, এই যে উষ্ণ উপসাগরীয় স্রোত এইটা প্রবাহিত হয় এই জায়গাটার থেকে, এই যে আটলান্টিক মহাসাগর রয়েছে, এই আটলান্টিক মহাসাগরের এই জায়গাটার থেকে প্রবাহিত হয় হয়ে এই জায়গাটার থেকে এই জায়গা পর্যন্ত আসে। এই যে উষ্ণ উপসাগরীয় যে স্রোতটা আছে, এই উষ্ণ উপসাগরীয় স্রোত যখন এই উপকূল বরাবর যখন প্রবাহিত হয় এখান থেকে, তখন কিন্তু এই অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু বেড়ে যায়। আবার দেখো এই যে পেরু স্রোত, এই জায়গাটাতে দেখো রয়েছে এই যে পেরু স্রোত, এই পেরু স্রোত যখন এই দক্ষিণ আমেরিকার এই উপকূল থেকে যখন প্রবাহিত হয় এই জায়গাটার থেকে, এই পেরু স্রোত কিন্তু শীতল, তখন কিন্তু এই পেরু স্রোতের প্রভাবেতে এই জায়গার কিন্তু তাপমাত্রাটা কিন্তু অনেকাংশে কিন্তু কমে যায়। তো এইভাবে কিন্তু সমুদ্র স্রোত বায়ুমণ্ডলের যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসছে ভূমির ঢাল, এবং এখানে বলছে দেখো সূর্যের দিকে মুখ করে থাকা ভূমির ঢাল অধিক তাপ গ্রহণ করে। যেমন বলছে উত্তরায়ণের সময় উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢাল বেশি উত্তপ্ত হয়, আবার দক্ষিণায়নের সময় দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢাল বেশি উত্তপ্ত হয়। অর্থাৎ পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে বেশি থাকবে বা সূর্যের দিকে বেশি হেলে থাকবে বা ঝুঁকে থাকবে, সেইখানে তাপটা কিন্তু বেশি পাবে। যে ঢালটা আর কি, ভূমির যে ঢালটা সূর্যের দিকে হেলে থাকবে বা সূর্যের দিকে মুখ করে থাকবে সেইখানেতে কিন্তু সূর্যরশ্মি বেশি পাবে। এবার আমরা জানি কি যে 6 মাস করে উত্তরায়ণ আর দক্ষিণায়ন হয়। এবার উত্তরায়ণ যখন হয় তখন কিন্তু উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢাল কিন্তু সূর্যের দিকে বেশি হেলে থাকে, যে কারণেতে কিন্তু দক্ষিণমুখী ঢাল বেশি উত্তপ্ত হয়। আবার দক্ষিণায়নের সময় ঠিক এর উল্টোটা হয়, অর্থাৎ দক্ষিণায়নের সময় দেখা যায় যে দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢাল বেশি উত্তপ্ত হয়, কারণ দক্ষিণায়নের সময় দক্ষিণ গোলার্ধের উত্তরমুখী ঢালটা হচ্ছে সূর্যের দিকে বেশি হেলে থাকে, সেই জন্যে বেশি তাপ পায় এবং বেশি তাপ পেয়ে উত্তপ্ত হয়। তো এইভাবে ভূমির ঢাল কিন্তু বায়ুমণ্ডলের উত্তাপ মানে নিয়ন্ত্রণ করে থাকে, বা বায়ুমণ্ডলের যে উষ্ণতার যে তারতম্য সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকছে। এরপরে আসছে মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ। তো এখানে বলছে দেখো যে দিনের বেলা আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ভূপৃষ্ঠে আগত সৌরশক্তির পরিমাণ হ্রাস পায়, ফলে বায়ুর উষ্ণতা কম হয়। তারপর 2 নম্বরে বলছে রাতের বেলা আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেতে পারে না, ফলে নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়। আর 3 নম্বরে বলছে বৃষ্টিপাত তুষারপাত বায়ুমণ্ডলের উষ্ণতাকে কমিয়ে দেয়। তো এই ব্যাপারটা কি, দেখো আকাশে যখন যদি মেঘ থাকে তাহলে কী হবে, সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসতে বাধাপ্রাপ্ত হবে, এবং বাধাপ্রাপ্ত হলে কী হবে, তাপ কম পাবে, এবং তাপ যখন কম পাবে তখন নিম্ন বায়ুমণ্ডল তত কম উত্তপ্ত হবে। দেখো এই যে ছবিটার মাধ্যমে আমি দেখিয়েছি, দেখো এখানে ধরো এই মেঘ আসছে, মেঘটা রয়েছে এখানেতে, মেঘটা এই ভূপৃষ্ঠকে মানে আড়াল করে রেখে দিয়েছে বা রেখেছে, এইখানেতে সূর্যরশ্মি যেটা আসছে সে কী হচ্ছে, এই মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে আবার কিন্তু মহাশূন্যে ফিরে যাচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠতে আসছে কিন্তু সেটা পরিমাণটা খুব কম। যে কারণেতে এই মেঘ যদি আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে কিন্তু সূর্যরশ্মি বা ইনসোলেশনের পরিমাণটা কিন্তু কম হয়, আর ইনসোলেশনের পরিমাণটা যত কম হবে, ভূপৃষ্ঠে যত কম পরিমাণে সূর্যরশ্মিটা যত আসবে তত কিন্তু তাপের পরিমাণটা কিন্তু কম হবে, আর মেঘ কিন্তু এটা আসতে বাধা দেয়। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে দিনের বেলাতে, বিশেষ দিনের বেলাতে মনে রাখতে হবে, দিনের বেলাতে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে সূর্যরশ্মি যেটা আসছে অর্থাৎ ইনসোলেশনের পরিমাণটা কিন্তু কম হয়, সূর্যরশ্মি এই মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় আবার মহাশূন্যতে ফিরে যায় এবং ভূপৃষ্ঠতে খুব কম পরিমাণেতে আসতে পারে। তো যে কারণে তাপমাত্রাটা কম হয়, অর্থাৎ নিম্ন বায়ুমণ্ডলের তাপমাত্রাটা কিন্তু অনেকাংশে কম থাকে এবং শীতল থাকে। আবার রাত্রেবেলাতে এর উল্টোটা হয়, রাত্রেবেলাতে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ধরো এই যে পাশের এই ছবিটাতে এই আকাশ মেঘাচ্ছন্ন থাকলে কি হবে, এই ভূপৃষ্ঠ থেকে ধরো সারাদিন ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো, সেই উত্তপ্ত হয়ে কি হয় রাত্রেতে সে তাপ বিকিরণ করতে শুরু করে। এবার সেই বিকিরিত তাপ যদি মহাশূন্যে ফিরে যেতে বাধা পায়, অর্থাৎ এই মেঘ দ্বারা যদি বাধা পায় তাহলে পুনরায় আবার ও মেঘ দ্বারা বাধা পেয়ে আবার ভূপৃষ্ঠতে ফিরে আসে এবং ভূপৃষ্ঠের বা সংলগ্ন যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়াতে থাকে। অর্থাৎ রাত্রেবেলায় যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু কমে না গিয়ে সেটা কিন্তু বাড়তে থাকে, কারণ ভূপৃষ্ঠ থেকে এই বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেতে বাধা পায় এবং সেই তাপটা মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় আবার ভূপৃষ্ঠতে ফিরে আসে, এবং ফিরে আসার ফলেতে কি হচ্ছে না, সেটা ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের উষ্ণতাকে বৃদ্ধি করে থাকছে। আর একটা কী হচ্ছে যে বৃষ্টিপাত তুষারপাত এই যদি হয়, ধরো কোনো জায়গায় বৃষ্টি হলো বা তুষারপাত হলো, সেক্ষেত্রে কী হয় যে বায়ুমণ্ডলের উষ্ণতাটা কিন্তু অনেকাংশে কমে যায়। যে হঠাৎ করে দেখো না প্রচণ্ড গরম পড়লো বা গরম পড়েছে, সেই সময় যদি একটা বজ্রবিদ্যুৎ সহ যদি বৃষ্টিপাত হয়
যে ঘন্টাখানেক বৃষ্টি হলো তারপরেতে দেখবে যে বায়ুমণ্ডলটা ঠান্ডা হয়ে যায়। তো এইটা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ বৃষ্টিপাত বা তুষারপাত যদি কোনো জায়গাতে হয় সেক্ষেত্রে কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু অনেকাংশে কমে যায়। এরপরে আসছে স্বাভাবিক উদ্ভিদ এবং উদ্ভিদ যে বলছে দেখো যে উদ্ভিদ আচ্ছাদিত অরণ্যাঞ্চল অধিক পরিমাণে সূর্যালোক গ্রহণ করে বায়ুমণ্ডলের উষ্ণতাকে কমিয়ে দেয়। 2 নম্বর বলছে উদ্ভিদ বাষ্পমোচনের মাধ্যমে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ত্যাগ করে বায়ুমণ্ডলের উষ্ণতাকে হ্রাস করে। সালোক সংশ্লেষের সময় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে উদ্ভিদ বায়ুমণ্ডলের উষ্ণতাকে কমিয়ে থাকে। তো এইভাবে উদ্ভিদ কিন্তু আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেই পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতাকে কিন্তু নিয়ন্ত্রণ করিয়ে থাকে। তারপরে আসছে দেখো মৃত্তিকা। বিভিন্ন প্রকার মৃত্তিকা তাপগ্রহণ ও বিকিরণ ক্ষমতা বিভিন্ন বলে মৃত্তিকার তারতম্যে বিভিন্ন স্থানের উত্তাপের তারতম্য দেখা যায়। যেরকম বলছে দেখো যে ল্যাটেরাইট মাটির তাপ গ্রহণের ক্ষমতা বেশি, অন্যদিকে এঁটেল মাটির তাপ গ্রহণ ও বিকিরণ ক্ষমতা কম। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলোতে ধরো ল্যাটেরাইট মাটি আছে সেই সমস্ত মাটিতে কী হয়, তাপটা বেশি পরিমাণেতে গ্রহণ করে নেয় এবং ওই সমস্ত অঞ্চলগুলো বেশি উত্তপ্ত হয়। আবার এঁটেল মাটির তাপ গ্রহণ এবং বিকিরণ ক্ষমতা যেহেতু কম, সেই সমস্ত জায়গার যে অঞ্চলগুলো রয়েছে এঁটেল মাটি গঠিত যে সমস্ত অঞ্চল সেখানে তাপ মানে বায়ুমণ্ডলের উষ্ণতাটা কিন্তু অনেকটা কম হয়। তো মৃত্তিকা এইভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকছে। এরপরে আসছে নগরায়ন ও শিল্পায়ন। এখানে বলছে দেখো যে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নগরায়ন ও শিল্পায়নের বিকাশ বায়ুর উষ্ণতার তারতম্য ঘটে। নগরায়নের তাগিদে বৃক্ষছেদন, বড় বড় অট্টালিকা নির্মাণ, রাস্তাঘাট বিস্তার, যানবাহন চলাচল বৃদ্ধি এবং শিল্পায়নের জন্য কলকারখানা নির্মাণ প্রভৃতি বায়ুমণ্ডলের উষ্ণতা দ্রুত বৃদ্ধি ঘটাচ্ছে। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে দেখো যত বেশি শিল্পায়ন হবে, যত বেশি নগরায়ন হবে, বাড়িঘর যত বেশি নির্মাণ হবে, গাছপালা যত বেশি কাটা হবে, তত কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ গাছ বাষ্পমোচনের মাধ্যমে জলীয় বাষ্প ত্যাগ করছে, সেইটা ত্যাগ করার পরেতে কী হচ্ছে না বায়ুমণ্ডলের উষ্ণতাটা কমছে, কার্বন ডাই অক্সাইডকে সালোক সংশ্লেষ করার সময় টেনে নিচ্ছে বায়ুমণ্ডল থেকে, যার ফলেতে কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা মানে গ্রিন হাউস গ্যাস কিন্তু, অর্থাৎ তাপ গ্রহণ করতে পারে, মানে বায়ুমণ্ডলের উষ্ণতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কিন্তু বিরাট। তো সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কিন্তু গাছ হচ্ছে শোষণ করে নেয়। তো সেই গাছ যদি বেশি পরিমাণে কাটা হয়, তার সঙ্গে সঙ্গে যত বেশি নগরায়ন হবে, যানবাহন বাড়বে, কংক্রিটের বাড়ি যত পরিমাণ বাড়বে, এগুলো কী হবে বায়ুমণ্ডলের উত্তাপকে আস্তে আস্তে বাড়াতে থাকবে এবং কলকারখানা যত হবে তত পলিউশন বাড়বে এবং সেই পলিউশনের থেকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো বিভিন্ন রকমের যে সমস্ত গ্যাসগুলো আছে, যে গ্যাসগুলো মানে গ্রিনহাউস গ্যাস হোক বা এমনি যে সমস্ত গ্যাসগুলো আছে যেগুলো বায়ুমণ্ডলের তাপকে গ্রহণ করে বায়ুমণ্ডলের উত্তাপকে বাড়িয়ে দিতে থাকবে। অর্থাৎ যেটা আমরা এখন যেটা জানি না যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, সেই বিশ্ব উষ্ণায়নের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। যত বেশি নগরায়ন হবে, শিল্পায়ন হবে, যত বেশি দূষণ বাড়বে, যত বেশি পলিউশন মানে তৈরি হতে থাকবে, যত বেশি গাছপালা কাটা হতে থাকবে, তো এই এফেক্টটা কিন্তু বায়ুমণ্ডলের উপরেতে কিন্তু পড়বে এবং সেই এফেক্টটা কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি করতে থাকবে, যেটা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন রূপে দেখা দিতে থাকবে বা দেখা দিচ্ছে এখন। তো এইরকমভাবেই কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা, এই যে নিয়ন্ত্রকগুলো আমি আজকে আলোচনা করলাম, এই নিয়ন্ত্রকগুলো কিন্তু এইভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো আজকের ক্লাস আমি এখানেতেই শেষ করব। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসেতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।